ওনার কাছে যদি বেকারি সংক্রান্ত কেউ যেত নিউজ, তখন তো আর এত মাধ্যম ছিল না, হয়তো পত্রিকা থেকে আপার কাছে যেত, আপা স্ট্রেট আমার কাছে পাঠিয়ে দিত, বলতো ও বেকারি খুব ভালো জানে, ওর কাছে যাও। ছোটবেলায় তো গান শিখতেন? সত্যি কথা, একসময় গানের প্রতি দুর্বলতা ছিল, এখনো আমার মেডিটেশন বলতে গান শোনা, করি না কিন্তু শুনি, মানে আমি গান শুনতে ভীষণ ভালোবাসি। আর আজকের এই রাঙা সকালে এসে আমি একটা কথা না বলেই পারছি না, যার কথা এই মুহূর্তে আমার ভীষণ মনে পড়ছে এই চেয়ারে বসে, তিনি হলেন আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধাভাজন সিদ্দিকা কবির ম্যাম। আমি রাঙা সকালে ঈদেরই একটা প্রোগ্রামে এসেছিলাম ওনার সাথে, মানে আমি রিয়েলি সত্যি, মানে আমার যে জীবনের এটা অনেক বড় পাওয়া। আপার ওইটাই সম্ভবত লাস্ট প্রোগ্রাম ছিল এবং আপাকে খুবই সুন্দর লাগছিল। আর আপার সাথে আমার পরিচয়টা আরও সুন্দরভাবে, আমি তখন বাংলাদেশ, আমার শুরুটা কিন্তু মানে বাংলাদেশ টেলিভিশন দিয়ে, তখন বাংলাদেশ টেলিভিশন ছিল, তো আপা বাংলাদেশ টেলিভিশনে আমরা একটা শো দেখেছে, আমি তখন একটা বারবি ডল বানিয়েছিলাম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তো আপা বিটিভি থেকে নাম্বার নিয়েছে, নিয়ে আমার সাথে ফোনে কথা বললো, আমাকে যখন বললো যে তুমি কি রীতা বলছো, আপা এভাবে কথা বলতো, আমি বললাম যে জি, আপনি কে বলছেন? বলে আমি সিদ্দিকা কবির। আমি তখন চেয়ার থেকে দাঁড়িয়ে গেলাম, বলে কি শোনো, আমি কাল তোমার একটা প্রোগ্রাম দেখেছি, তোমার নাম্বারটা আমি বিটিভি থেকে নিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। তখন উনি মানুষকে কি করে অ্যাপ্রিসিয়েশন করতে হয় এটা আমি আপার কাছ থেকে, এজন্যই হয়তোবা তাদেরকে বলা হয় যে পথিকৃৎ, বলেছে আমার চেয়ে ভালো তুমি রান্না করো, এই যে কথাটা বলতে পারা, জি জি, এটা খুব কম মানুষ পারে। এবং বাংলাদেশের রন্ধন শিল্পে পথিকৃৎ হিসেবে উনি তার অনুজকে ফোন দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন, এই বিষয়টা কিন্তু শুধু নট অনলি দ্যাট, বড় মানসিকতার পরিচয়। ওনার কাছে যদি বেকারি সংক্রান্ত কেউ যেত নিউজ, তখন তো আর এত মাধ্যম ছিল না, হয়তো পত্রিকা থেকে আপার কাছে যেত, আপা স্ট্রেট আমার কাছে পাঠিয়ে দিত, বলতো ও বেকারি খুব ভালো জানে, ওর কাছে যাও। নিঃসন্দেহে চমৎকার একটি অভিজ্ঞতা যে বাংলাদেশের রন্ধন শিল্পের পথিকৃৎ আমরা যাকে বলি, তার কাছ থেকে এই ধরনের একটি কমপ্লিমেন্ট পাওয়া। শুধু নট অনলি দ্যাট, সেরা রাঁধুনিতে আমরা শুরুটা কিন্তু ওনাকে নিয়েই করেছিলাম, এবং আপা ভীষণ গান ভালোবাসতেন, উনি অনেক একটা লাইভলি মানুষ ছিলেন। আমার সৌভাগ্য যে ওনার কাছে যাওয়ার আমার সুযোগ হয়েছে, এবং আমাদের পক্ষ থেকে এবং পুরো রাঙা সকালের পক্ষ থেকেই আমাদের শ্রদ্ধাঞ্জলি তার প্রতি থাকছে। অবশ্যই। সুস্মিতা, তুমি একটা বিষয় খেয়াল করেছো যে আমাদের মনে হচ্ছে যে আজকে অনেক কথা, ম্যামেরও অনেক কথা জমে আছে, আমরা অনেক কিছু জানতে চাই আসলে, কিন্তু আমরা পর্যায়ক্রমে জানতে পারলে দর্শকদের জন্য বিষয়টা আরো মানে সহজ হতো, যে ম্যাম পর্যায়ক্রমে তার জীবনটা এত সুন্দর, এত বর্ণাঢ্য জীবনটা এবং তার কর্মজীবন। শুরুতেই যেটা বলতে হয়, মাছরাঙা টেলিভিশন, আমি এটাকে ওন করি। আমার মাছরাঙা যখন শুরু হলো, এটা রোজার মধ্যে শুরু হয়, তখন আমি একটা রান্নার শো দিয়ে করি, সেহরি থেকে ইফতার, সবাই তো ইফতার নিয়ে কাজ করে, তো আমার তখন মনে হলো যে রুটে যাওয়া উচিত, যে একটা ভালো সেহরি যদি আমরা খাই তাহলে আমি সারাদিন আমার যে এনার্জি আছে সেটা আমরা পাবো। তো ওই জন্যই সেহরি থেকে ইফতার প্রোগ্রামটা খুবই জনপ্রিয় হয়েছিল। তারপরে তো আমি মাছরাঙার সাথে যুক্ত আছি, সেরা রাঁধুনি আছে, তবে আরেকটা প্রোগ্রাম আমি করি মাছরাঙা টেলিভিশনে, এই জন্য আমি একজনকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, রূপকথা নামের ওই অনুষ্ঠানটার প্ল্যানিংও আমি করেছি, সেটও ডিজাইন আমি কেরালা থেকে দেখে এসেছিলাম, যে একটু মাটি মাটি টাইপের কালার হয়, একটু ন্যাচারের মধ্যে থাকে। তো তখন আমি এসে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী দাদা, ওনাকে আমি বললাম যে দাদা আমি এরকম একটা শো করতে চাই। আমার সবচেয়ে, আমি সারা জীবন ওনার কাছে মানে কৃতজ্ঞ থাকবো যে আমি একজন রান্নার মানুষ, কিন্তু আমার উপরে ওনার ওই আস্থাটা ছিল যে আমি এই কাজটা করলে ভালো করব, এবং উনি কিন্তু আমাকে সেই পারমিশনটা দিয়েছিল। মানে এখনো রূপকথা চলছে। আচ্ছা, এবং রূপকথা মাছরাঙা টেলিভিশনের অনেক জনপ্রিয় একটি অনুষ্ঠান, এবং এই আয়োজনটি সবাই আসলে ভীষণ উপভোগ করে, এবং এই আয়োজন থেকে এবং আপনাদের মাধ্যমে অনেক কিছু জানতেও পারে। ম্যাম, আপনার স্কুল জীবন থেকে আবার
জানতে চাই যে স্কুল জীবনে আসলে গান শিখতেন, ডান বিটে ছিলেন, কিন্তু কারো অবাধ্য ছিলেন না এবং ভীষণ লক্ষ্মী ছিলেন? ওরকম ছিলাম না, আমাদের সময় না অবাধ্য হওয়ার সুযোগ ছিল না। তবে হ্যাঁ, আমরা অনেক কালচারাল প্রোগ্রাম করতাম, তখন তো দেশ স্বাধীন হয়েছে, আমরা দেখা যেত একসাথে সবাই কোরাস গান গাইছি, দেশাত্মবোধক গান গাইছি, এরকম অনেক কিছু আমাদের হতো, গান বাজনা এগুলো আমাদের ছিল। আর আমাদের পারিবারিক কালচারের মধ্যে এই জিনিসটা ছিল। তো ওইটা একটা, আমরা বাড়িতেও যারা ছিলাম আত্মীয় স্বজন সবাই মিলে বাসায়ও আমরা অনুষ্ঠান করতাম, একজন উপস্থাপনা করতো, কেউ গাইতো, কেউ নাচতো, এবং সেগুলো নিশ্চয়ই ঈদের দিনও হতো। ঈদের দিন হতো না, কিন্তু স্পেশাল ডে গুলোতে হতো।